WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমরা যে জিকে সিরিজটা চালু করেছিলাম, আজকে তার ৭ নম্বর ক্লাস। আমি কিন্তু অলরেডি তোমাদের ৬টা ক্লাস করিয়ে দিয়েছি। প্রথমে আমি কিন্তু এই যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য জিকের টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছিলাম। যদিও আমি পরে দেখেছি যে টপিক ওয়াইজ ক্লাস করালে সময় মতন কিন্তু পুরোটা কভার করা সম্ভব নয়। কিছু, কিছু টপিক কিন্তু বাদ হয়ে যাবে। তাই আমি তোমাদের কিন্তু ৬ নম্বর ক্লাস থেকে মিক্স জিকে করাচ্ছি। অর্থাৎ ইতিহাস, ভূগোল, পলিটি অর্থাৎ তোমাদের সিলেবাসের জিকের যে টপিকগুলো রয়েছে, তোমাদের কিন্তু সেই সমস্ত টপিক থেকে আমি প্রশ্ন নিয়ে সমস্ত সিলেবাসটা কমপ্লিট করানোর চেষ্টা করছি। পরিষ্কার? আমি একটা প্রশ্ন আলোচনা করছি, ধরো ইতিহাসের ধরো একটা কোনো প্রশ্ন দিলাম। তো ওই ইতিহাসের প্রশ্নটার সঙ্গে, সঙ্গে কিন্তু আমি অনেক তথ্য দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার ওভাবেই কমপ্লিট হয়ে যায় এবং তোমরা যদি মিক্স জিকে করতে থাকো তাহলে কিন্তু তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। তোমরা সকলেই জানো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের জিকেতে ২০ মার্কস থাকছে। সেক্ষেত্রে তোমাদের আমি ২০টা প্রশ্ন রেখেছি। এর মধ্যে স্ট্যাটিক জিকে, ইতিহাস, তারপরে নতুন যে টপিকগুলো এড হয়েছে, জেন্ডার অ্যাওয়ারনেস, তারপরে তোমাদের আ ইকোনমি, তারপরে আ এনইপি অর্থাৎ আ তোমাদের যে নতুন শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেখান থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। আজকের কিন্তু ক্লাসে তোমরা সেই প্রশ্নগুলোও এবং অন্যান্য যেগুলো আছে সেগুলোও পাবে। তবে ক্লাস শুরু করার আগে একটু একটা ইম্পোর্টেন্ট কথা বলে রাখো। অনেকেই দেখছি এখন শুধুমাত্র যে নতুন, নতুন ২-৩ টে টপিক এড হয়েছে সিলেবাসে, যেমন এনইপি 2020, তারপরে জেন্ডার অ্যাওয়ারনেস, এগুলো যে আর্ট অ্যান্ড কালচারটা তো তোমাদের যে সিলেবাসে নতুন না, সেটা কিন্তু তোমাদের এমনিও পড়তে হতো। হিস্ট্রি যখন পড়ো তখন কিন্তু আর্ট অ্যান্ড কালচার থেকে কিন্তু প্রশ্ন প্রতি বছরই দেওয়া হয়। সেক্ষেত্রে সেটা নতুন কিছু নয়। তবে এনইপি, জেন্ডার অ্যাওয়ারনেস, এই যে ২ টো মেইন টপিক আছে, এই দুটো কিন্তু বেশি, বেশি দেখছি অনেকে বেশি, বেশি করে এগুলো প্র্যাকটিস করছে। দেখো, ২০ টা প্রশ্নের মধ্যে তোমাদের ওই দুটো টপিক থেকে তোমাদের তো আর ৭-৮ টা প্রশ্ন দেবে না। সেখান থেকে হয়তো দেবে প্রশ্ন, খুব বেশি করলে ৩ টে ৪ টে দিতে পারে। সেক্ষেত্রে তোমরা কিন্তু যে কোর যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন ইতিহাস, ভূগোল, তারপরে স্ট্যাটিক জিকে, পলিটি, এইগুলো কিন্তু বেশি, বেশি করে জোর দাও। ওগুলো পড়বে, ওগুলোও সময় দাও, কিন্তু এই বেশি জোর দিতে হবে কিন্তু এগুলোতে। কারণ মেজরিটি অফ কোয়েশ্চেন কিন্তু তোমাদের এ কটা সাবজেক্ট থেকেই কিন্তু আসবে। ইতিহাস, ভূগোল, স্ট্যাটিক জিকে, পলিটি, তারপরে স্পোর্টস যেগুলো দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের বেশিরভাগ প্রশ্ন আসবে। স্পোর্টসের ক্ষেত্রে তোমাদের স্ট্যাটিক জিকের মধ্যে স্পোর্টস পড়ছে। তো সেটা কিন্তু তোমাদের নতুন কিছু নয়। স্ট্যাটিক জিকের মধ্যে কিন্তু তোমরা স্পোর্টস পড়ছি। আর ইকোনমি কিন্তু তোমাদের নরমাল জিকে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এ কিন্তু তোমাদের ইকোনমি কিন্তু থাকেই। সেক্ষেত্রে তোমরা কিন্তু এগুলোতে বেশি জোর দাও। ওগুলোও করো, পাশাপাশি কিন্তু এগুলোও জোর দাও। ওগুলো কিন্তু তোমরা একবার থিওরিটা পড়ে নিয়ে এমসিকিউ প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। পরিষ্কার? তো আমরা প্র্যাকটিস করিয়ে দেব। তো আজকে আমি কিন্তু তোমাদের ৭ নম্বর ক্লাসটা কিন্তু আলোচনা করছি। আর এই ক্লাসের পিডিএফ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। পিডিএফটা কি করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা অবশ্যই দেখো। তো শুরু করছি আজকের ক্লাস। আর যারা উত্তরগুলো জানবে অবশ্যই কিন্তু ভিডিওটা পজ করে কমেন্ট করবে উত্তরগুলো। আমি উত্তরগুলো বলব, তোমরা কিন্তু উত্তরগুলো কিন্তু ভিডিওটা পজ করে উত্তরগুলো বলবে। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে? পৃথিবীর প্রাচীনতম সাহিত্য কোনটি? অপশনসগুলো দেখো, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। এখানে যজুর্বেদ বানানটা একটু ভুল আছে। যাই হোক, একটু তোমরা ম্যানেজ করে নেবে। তো যদি বলে পৃথিবীর প্রাচীনতম সাহিত্য, দেখো, পৃথিবীর প্রাচীনতম সাহিত্য যদি কথা বলি, এটা কিন্তু অপশন নম্বর ক, ঋগ্বেদ। তো পৃথিবীর প্রাচীনতম সাহিত্যের উত্তর হবে কিন্তু ঋগ্বেদ। তোমরা কিন্তু আশা করছি উত্তর কমেন্টের মাধ্যমে দিয়েছো। ঠিক আছে? এবার দেখে নিই আমরা। দেখো, ঋগ্বেদ সম্পর্কে দেখে নিই একটুখানি। দেখো, এটি হলো, এক সেকেন্ড, এটি হলো পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ। ঠিক আছে? এটাতে কিন্তু 1028টা শ্লোক রয়েছে এবং 10টি মণ্ডল রয়েছে। ঠিক আছে? 10টি মণ্ডলে বিভক্ত। এবার এই মণ্ডলে কিছু, কিছু, কিছু মানে 10টি মণ্ডলের মধ্যে কয়েকটা মণ্ডল গুরুত্বপূর্ণ, যেগুলো একটু দেখে নিই। যেমন দেখো, তোমাদের তৃতীয় মণ্ডলে কিন্তু গায়ত্রী মন্ত্র রয়েছে। ঠিক আছে? ভালো করে পড়বে, এটা দিতে পারে যে গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের কোন মণ্ডলে রয়েছে? তৃতীয় মণ্ডলে। সপ্তম মণ্ডলে কিন্তু দশরাজার যুদ্ধ রয়েছে, এটাও কিন্তু ভালো করে করতে হবে। এবং দশম মণ্ডলে পুরুষ সূক্ত রয়েছে, যাতে কিন্তু বর্ণাশ্রমের কথা বলা হয়েছে। ঠিক আছে? তো এগুলো কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে। ঠিক আছে? ঋগ্বেদ সম্পর্কে দেখে নিলাম। তৃতীয় মণ্ডলে রয়েছে গায়ত্রী মন্ত্র, সপ্তম মণ্ডলে দশরাজার যুদ্ধ, দশম মণ্ডলে পুরুষ সূক্ত, এবং যাতে কিন্তু বর্ণাশ্রমের কথা উল্লেখ রয়েছে। তো তোমাদের কিন্তু এভাবেই পুরো সম্পূর্ণ আলোচনাটা আজকে হবে। তো অবশ্যই কিন্তু ক্লাসটা সম্পূর্ণ করো। সম্পূর্ণ ক্লাসটা করলে তোমরা বুঝতে পারবে যে ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর এই পিডিএফটা তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে আমি দেবো। তো কি করে দেবো সেটার জন্য কিন্তু অবশ্যই একটা লাইক করে শেষ পর্যন্ত থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে। পরিষ্কার? পরবর্তী প্রশ্ন কি বলছে? একটু ছোট করে নিই। পরবর্তী প্রশ্ন বলছে,
ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? অপশনস দেখো, অপশন ক 40তম সংবিধান সংশোধনী, অপশন খ 41তম, অপশন গ 42তম, অপশন ক 43তম। দেখো, আমি দেখো যদি বলি মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্যটা কিন্তু যখন সংবিধান কার্যকর হয় তখন কিন্তু সংবিধানের অংশ ছিল না। তবে মৌলিক কর্তব্য কিন্তু পরে সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে কিন্তু এড করা হয়। তো সেটাই বলছে যে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে এড করা হয়। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার গ 42তম সংবিধান সংশোধনী। ঠিক আছে? তো এই 42তম সংবিধান সংশোধনী হয় কিন্তু 1976 সালে। তো এটাকে কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয় এই সংশোধনীটাকে। ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় দিলেও দিতে পারে। তো দেখে রাখবে। তারপর দেখো আমরা একটু দেখে নিই তোমাদের মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস সম্পর্কে দেখো। 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়, যেটা আমি প্রথমেই বললাম। এটা কোন ধারায় রয়েছে? এটা কিন্তু 51A। 51A নম্বর ধারায় রয়েছে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ তোমাদের জিনিস দেখতে হবে। দেখো, এটা যখন লাগু হয় তখন কিন্তু এটাতে মাত্র 10 খানা মৌলিক কর্তব্য ছিল। তবে বর্তমানে কিন্তু আমাদের টোটাল 11টা মৌলিক কর্তব্য। ঠিক আছে? এই 11 নম্বরটা কবে যুক্ত হয়? 11 নম্বরটা কিন্তু 2002 সালের 86তম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়। এই 11 নম্বরে কিন্তু তোমাদের শিক্ষার অধিকারটা রয়েছে, যেটার মধ্যে বলা হয়েছে যে প্রত্যেক যে গার্ডিয়ান আছে তাদের যে একটা তাদের কর্তব্য হচ্ছে যে 6 থেকে 18 বছরের 6 থেকে 14 বছরের শিশুদের কিন্তু বাধ্যতামূলক শিক্ষাদান করানো। ঠিক আছে? তাদের একটা ডিউটি। তো সেটা বলা হয়েছে। আর তোমাদের বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি পরবর্তী ক্লাসে যখন আমি মৌলিক কর্তব্য থেকে প্রশ্ন আসবে, তখন কিন্তু আমি বাকি যে 11 বাকি যে 10 খানা তোমাদের রয়েছে মৌলিক কর্তব্য সেগুলো কিন্তু আলোচনা করে দেবো। যদি এতটা ডিপ থেকে তোমাদের বলবে না যে অ্যা উম মৌলিক কর্তব্য 51 এতে কি মানে 51 এতে যে রয়েছে 11 টার মধ্যে জিজ্ঞেস করতে পারি এটা কত নম্বরে রয়েছে বা এটা কত নম্বরে রয়েছে, সেটা কিন্তু জিজ্ঞেস করা অতটা ডিপে যদিও জিজ্ঞেস করবে না, তাও আমি বলে দেবো যদি দেয় তাহলে। যাই হোক, তাও পরবর্তী প্রশ্ন কি বলছে আমি আশা করছি তোমরা কিন্তু উত্তরগুলো কমেন্টে করছো। উত্তর কমেন্ট করলেই কিন্তু তোমাদের প্র্যাকটিসটা ভালো করে হবে। ৩ নম্বর, দ্রাঘিমা অনুসারে ভারতের পূর্বতম রাজ্য কোনটি? না, ভারতের পূর্বতম রাজ্য বলছে। অপশনস দেখো গুজরাট, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড। যারা একটুখানি ভারতের ম্যাপ সম্পর্কে একটু অবগত তারা কিন্তু বুঝতেই পারবে। দেখো, ভারতের ম্যাপ এরম। এবার নরমাল যে আঁকলাম ভারতের ম্যাপ, ভারত এখানে আঁকা সম্ভব নয়। ঠিক আছে? এখানে কাশ্মীর, ঠিক আছে? এখানে গুজরাট, এখানে, ঠিক আছে? যেরকম পারলাম আঁকলাম, যাই হোক। দেখো, গুজরাট সবাই জানে গুজরাট কিন্তু ভারতের পশ্চিম দিকে। তো এটা কিন্তু অটোমেটিক্যালি এটা বাদ হয়ে গেল। কনফিউশন কিন্তু ৩ টের মধ্যে হতে পারে। যারা একটু ভারতের ম্যাপ সম্পর্কে একটু অবগত তারা কিন্তু উত্তরটা অনায়াসে করতে পারবে। তো এখানে যে বলছে পূর্বতম যদি কথা বলি তাহলে কিন্তু এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে? এবার দেখো, ভারতের আমরা এক্সট্রিম পয়েন্টগুলো একটু দেখে নিই। দেখো, উত্তরতম বিন্দু কোনটা? ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কোল। দক্ষিণতম বিন্দু কোনটা? দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী। দেখো, প্রধান ভূখণ্ড যদি বলে, দেখো প্রধান ভূখণ্ড হচ্ছে ভারতের একটা প্রধান ভূখণ্ড। তো এখানে হচ্ছে এই কন্যাকুমারী প্রধান ভূখণ্ড। ঠিক আছে? ইন্দিরা পয়েন্ট। এবার এটা হচ্ছে প্রধান ভূখণ্ড। এবার যদি বলে ভারতের আইল্যান্ড, মানে এই যেখানে আইল্যান্ড আন্দামান নিকোবর আইল্যান্ড, তো এখানের কিন্তু যে দক্ষিণতম পয়েন্ট সেটা কিন্তু ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট কিন্তু এটা হবে। ঠিক আছে? প্রশ্ন কিন্তু এভাবেও দিতে পারে। এর মধ্যে জেনে রাখা কিন্তু অবশ্যই জরুরি। পূর্বতম পয়েন্ট কোনটা? পূর্বতম পয়েন্ট হচ্ছে তোমাদের কিবিথু, যেটা অরুণাচল প্রদেশে, এবং পশ্চিমতম পয়েন্ট হচ্ছে গুজরাতের, সেটা হচ্ছে গুহারমতি বা স্যারি ক্রিক। ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমাদের অবশ্যই বুক দেখতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন ডাইরেক্ট দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন কি বলছে? লাখ বক্স উপাধিটি কার? অপশন দেখো, আলাউদ্দিন খিলজি, ফিরোজ শাহ তুগলক, কুতুবুদ্দিন আইবক এবং ইলতুৎমিশ। তো লাখ বক্স মানে লাখ বক্স উপাধিটার মানে যার উপাধি সে কিন্তু অনেক টাকা দান করতে, যেমন তার নাম লাখ উপাধি দেওয়া হয়েছিল। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে? এবার কুতুবুদ্দিন আইবক সম্পর্কে একটু জেনে নিই। দেখো, কুতুবুদ্দিন আইবক কিন্তু ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা এবং 1206 সালে কিন্তু দাস বংশের প্রতিষ্ঠা করেন তিনি। দেখো, কুতুবুদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির দাস। মোহাম্মদ ঘুরি যিনি ছিলেন, মোহাম্মদ ঘুরিয়ার পৃথ্বীরাজ চৌহানের সাথে তরাইনের যুদ্ধ হয়েছিল 1192 সালে। 1191 সালে প্রথম তরাইনের যুদ্ধ, যেখানে কিন্তু পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে হারিয়ে দিয়েছিল। তারপরে 1192 সালে যে যুদ্ধ হয় দ্বিতীয় তরাইনের যুদ্ধ, সেখানে কিন্তু মোহাম্মদ ঘুরিও পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দিয়েছিল। এই মোহাম্মদ ঘুরির দাস ছিল কুতুবুদ্দিন আইবক, এবং এই কুতুবুদ্দিন আইবক কিন্তু পরবর্তীকালে যে দিল্লি সুলতানের যে সাম্রাজ্য ছিল তার কিন্তু 5টা বংশ। আহ, প্রথমে হচ্ছে দাস বংশ, খলজি বংশ, আহ, তারপর হচ্ছে তোমার দাস, খলজি,
তুগলক, তারপর হচ্ছে সৈয়দ বংশ, তারপর হচ্ছে লোদি বংশ। এই ৫টা বংশ তোমার টোটাল সুলতান বংশের ছিল। তো প্রথম যে বংশটা ছিল সেটা হচ্ছে দাস বংশ, তার প্রতিষ্ঠাতা কিন্তু কুতুবউদ্দিন আইবক। মাঝে কি ঘুরে গেছিল। তারপর দেখো তিনি কিন্তু কি করেন, তিনি কিন্তু কুতুব মিনার যে আছে তোমাদের কুতুব মিনার, সেই কুতুব মিনারের কাজ কিন্তু তিনি শুরু করেন। তবে সেই কুতুব মিনারের কাজ শেষ করেন কিন্তু ইলতুৎমিশ। ঠিক আছে? তারপর দেখো তিনি কি নির্মাণ করেন? দেখো তার নির্মাণের মধ্যে কিন্তু আছে কোয়াতুল ইসলাম, খুব গুরুত্বপূর্ণ কোয়াতুল ইসলাম মসজিদ, এবং আলাউদ্দিন কা ঝোপড়া। আলাউদ্দিন কা ঝোপড়া কিন্তু আজমেরে তোমাদের। আর কোয়াতুল ইসলামটা কোথায়? কোয়াতুল ইসলামটা ঠিক মনে পড়ছে না, যাই হোক আমি বলে দেবো পরে। আলাউদ্দিন কা ঝোপড়া হচ্ছে আজমেরে। এবং তিনি কিন্তু চৌহান খেলতে গিয়ে তার মৃত্যু হয় 1210 সালে। চৌহান কি? এই যে ঘোড়ার পিঠে চড়ে পোলো পোলো যেটাকে বলে, সেই পোলোটাই হচ্ছে চৌহান। তো সেটা কিন্তু খেলতে গিয়ে তার মৃত্যু হয় 1210 সালে। ঠিক আছে? তো এখানে কিন্তু প্রশ্ন আছে যে কুতুবউদ্দিন আইবকের মৃত্যু হয় তা কিভাবে? তো ঠিক আছে, এগুলো দেখে নিলাম। আমরা কিন্তু এভাবে কিন্তু পুরো দিল্লি সালতানাতটা শেষ করব। তারপরে দেখো শিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? শিমলিপাল জাতীয় উদ্যানের কথা যদি বলি, দেখো অপশন ক উড়িষ্যা, অপশন খ মিজোরাম, অপশন গ উত্তরাখণ্ড, অপশন খ অরুণাচল প্রদেশ। তো শিমলিপাল জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, এটা যদি কথা বলি, এটা হচ্ছে অপশন নম্বর ক উড়িষ্যা। শিমলিপাল উড়িষ্যা। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক দেখে নিই কোথায় কি আছে। আমরা জাস্ট অনেকগুলো কমপ্লিট করছি। দেখো জাতীয় উদ্যান বক্সা কোথায়? বক্সা পশ্চিমবঙ্গ। গির গুজরাট, গরুমারা পশ্চিমবঙ্গ, বেতলা ঝাড়খণ্ড, ডিব্রু আসাম, ডিব্রু শেখাওয়া এটা, কানহা মধ্যপ্রদেশ, কাঞ্চনজঙ্ঘা সিকিম, মানস আসাম, রাজীব গান্ধী রাজস্থান, পেঞ্চ মধ্যপ্রদেশ, সেলিম আলী জম্মু কাশ্মীর। এখানে সেলিম আলী কিন্তু যদি বলে সেলিম আলী জাতীয় উদ্যান তাহলে কিন্তু জম্মু কাশ্মীর, যদি বলে সেলিম আলী পক্ষী অভয়ারণ্য তাহলে কিন্তু সেটা হবে গোয়া। ঠিক আছে? তারপরে রত্নম্বর রাজস্থান, সঞ্জয় গান্ধী মহারাষ্ট্র, সিঙ্গালীলা পশ্চিমবঙ্গ, কাজিরাঙ্গা আসাম। তো এগুলো কিন্তু ভালো করে দেখবে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা ভালো করে মনে করে নেবে, এগুলো কিন্তু এখান থেকে প্রশ্ন দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন কি বলছে? মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা কার রয়েছে? দেখো মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা কার রয়েছে? অপশন ক লোকপাল, অপশন খ সুপ্রিম কোর্ট, অপশন গ হাইকোর্ট, অপশন খ জেলা আদালত। এখানে যদি বলি মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা, উত্তর কি হবে? তোমরা যারা সঠিক উত্তর জানো অবশ্যই কমেন্ট করো। সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে কিন্তু অপশন খ সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্ট সম্পর্কে একটু জেনে নিই আমরা। দেখো সুপ্রিম কোর্ট পার্ট নাম্বার কত? পার্ট নাম্বার 5-এ, এবং ধারা 124 থেকে 147-এর মধ্যে সুপ্রিম কোর্ট রয়েছে। প্রথম সুপ্রিম কোর্টের সদস্য সংখ্যা কত ছিল? 8 জন ছিল, 7+1 অর্থাৎ 7, একজন প্রধান বিচারপতি এবং 7 জন অন্যান্য বিচারপতি। এবং বর্তমানে কত সংখ্যা রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো সুপ্রিম কোর্টকে কি বলা হয়? সুপ্রিম কোর্টে বলা হয় মৌলিক অধিকারের রক্ষাকর্তা এবং সর্বোচ্চ আপিল আদালত। ঠিক আছে? এর উপরে কোনো আদালত নেই, এটাই কিন্তু সর্বোচ্চ আপিল আদালত। ঠিক আছে? এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন ধারাগুলো রয়েছে, সেগুলো একে একে আলোচনা করব। যদিও আমি জানি না, আমার যতদূর মনে হচ্ছে যে অতটা ধারা বা অতটা ডিপে জিজ্ঞেস করবে না, তবুও আমি কিন্তু তোমাদের বলে দেবো। যেমন 129 নম্বর সুপ্রিম কোর্টের যে কোর্ট অফ রেকর্ড, এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু দিতে পারে। যদি পরবর্তীতে সুপ্রিম কোর্টের প্রশ্ন দিই আমি, তাহলে কিন্তু অবশ্যই একে একে আমি সেগুলো কমপ্লিট করে দেবো, সেগুলো নিয়ে কোনো সমস্যার কথা নেই। পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা। সংবিধানের কোন ধারাতে অস্পৃশ্যতা বিলুপ্তির বিধান দেওয়া হয়েছে? অপশান দেখো ধারা 15, ধারা 16, ধারা 17, ধারা 18। তো অস্পৃশ্যতা অর্থাৎ আনটাচেবিলিটি। দেখো এখানে তোমাদের উত্তর কি হবে? তোমরা যারা উত্তর জানো অবশ্যই কমেন্ট করে। এখানে উত্তর হবে কিন্তু ধারা নম্বর 17, অর্থাৎ অপশন নম্বর গ উত্তর সঠিক। দেখে নাও একটুখানি আমরা। আমরা কিন্তু বলে দিই, আগের যে ক্লাস সেখানে কিন্তু আমরা মৌলিক অধিকার সম্পর্কে জেনে নিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই আগের ক্লাসটা অবশ্যই দেখো। আমি কিন্তু বারবার একই জিনিস করাবো না, কারণ বারবার একই জিনিস করলে সময়টাও যাবে। তোমরা কিন্তু অবশ্যই আগের ক্লাসটা দেখে নাও। তার একবার আমি তোমাদের একটুখানি রিভিশন করিয়ে দিই। দেখো আমাদের মৌলিক অধিকার রয়েছে কত নম্বর? পার্ট নম্বর 3-এ মৌলিক অধিকার রয়েছে পার্ট নম্বর 3। ধারা কত? ধারা হচ্ছে তোমাদের 12 থেকে 35। ঠিক আছে? 12 থেকে 35। এবার ধারা 14 থেকে, এক সেকেন্ড, এখানে দেখো ধারা 15 কি বলে? যে কোনো পাবলিক প্লেসে, অর্থাৎ যেমন কোনো স্নানাগার বা কোনো পুকুর ঘাট, হসপিটাল বা কোথাও কোনো জায়গা, কোনো পার্ক, সেখানে কিন্তু যে কোনো কাস্টের বেসিসে বা কোনো কাস্ট, তোমার গায়ের রং, সেক্স ইত্যাদির বেসিসে কিন্তু কাউকে বহিষ্কার করা যাবে না। ঠিক আছে? ধারা এখানে হচ্ছে কাজের অধিকার, মানে সকলকে সমান অধিকার দিতে হবে কর্মক্ষেত্রে। এটা যে আনটাচেবিলিটি বলে দিলাম। এটা হচ্ছে 18টা তোমাদের হচ্ছে যে তোমাদের
কি বলবো টাইটেল অ্যাবলিশ করার অধিকার এটা দেয়। টাইটেল অ্যাবলিশ করতে মানে কোনো ধরো রাষ্ট্রপতি কোনো টাইটেল কাউকে কোনো মেডেল দিল বা এক সেকেন্ড, হ্যাঁ, রাষ্ট্রপতির ধরো কেউ কোনো উপাধি পেলো, ঠিক আছে, উপাধি ধরো পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এগুলো কিন্তু নামের আগে ইউজ করা যাবে না। এটাই কিন্তু এই ধারাতে বলা হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু রেস্ট্রিক্ট করা হয়েছে এই ধারাতে, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমি আগের ক্লাসে অনেক ভালো করে বুঝিয়ে, তোমরা কিন্তু আগের ক্লাসটা অবশ্যই দেখে আসো, আমি তোমাদের বলে দিলাম রিভিশনের জন্য। তারপরে দেখো 8 নম্বর, রক্তের চাপ বৃদ্ধি করে যে হরমোন, অপশন দেখো ইনসুলিন, অ্যাড্রিনালিন, পেপসিন, অক্সিটোসিন। তো এখানে বলি রক্তের চাপ বৃদ্ধি করে, দেখো বৃদ্ধি করে, কিন্তু বৃদ্ধি করে, এখানে ইনসুলিন কিন্তু হবে না, কারণ ইনসুলিন কিন্তু রক্তচাপ বৃদ্ধি করে না, ঠিক আছে, এখানে কি হবে অ্যাড্রিনালিন, ঠিক আছে। তারপরে দেখো আমরা একটু দেখে নিই, দেখো একটুখানি হরমোন সম্পর্কে দেখে নিই, কি হরমোন কি করে। দেখো অ্যাড্রিনালিন কি, অ্যাড্রিনালিন হচ্ছে তোমাদের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং এটা কিন্তু হৃদস্পন্দনও বাড়ায় এবং রক্তের চাপও বাড়ায়। ইনসুলিন অগ্নাশয় গ্রন্থির বিটা কোষ থেকে নিঃসৃত হয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা দিতে পারি অগ্নাশয়ের কোথা থেকে নিঃসৃত হয়, এটা বিটা কোষ থেকে নিঃসৃত হয় এবং এটা কিন্তু রক্তের শর্করা মাত্রা কমায়, ঠিক আছে। তারপরে দেখো অক্সিটোসিন, এটা কিন্তু পিটিউটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং একটু গুরুত্বপূর্ণ ফ্যাক্টটা দেখে নিই। দেখো যে আমাদের পিটিউটারি গ্রন্থি, এটাকে কিন্তু প্রভুগ্রন্থি বলা হয় এবং সবথেকে বড় অন্তঃক্ষরা যদি গ্রন্থির কথা বলি সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি এবং অগ্নাশয়কে কিন্তু মিশ্র গ্রন্থি বলা হয়। এটা অন্তঃক্ষরা প্লাস বহিঃক্ষরা দুটোরই কাজ করে, সেক্ষেত্রে এটাকে কিন্তু মিশ্র গ্রন্থি বলা হয়, ঠিক আছে। তো এগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখো, এগুলো কিন্তু পরীক্ষায় দেবে। তারপর দেখো দেখো আমি এনইপি থেকেও প্রশ্ন রেখেছি। দেখো 9 নম্বর প্রশ্ন, এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী কোন শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষা শুরু হবে? দেখো বৃত্তিমূলক শিক্ষা শুরু হবে বলছে। অপশন দেখো শ্রেণী 1 থেকে, শ্রেণী 3 থেকে, শ্রেণী 6 থেকে এবং 9 থেকে। দেখো কোথা থেকে শুরু হবে, এটা যদি অপশানে আমি সঠিক উত্তর বলি, অপশানে কিন্তু হবে গ 6 থেকে, ঠিক আছে, 6 থেকে অর্থাৎ। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, স্বরাজ দল কবে গঠিত হয়? অপশন দেখো 1923, অপশন গ 1932, অপশন গ 1930, অপশন ঘ 1928। স্বরাজ দল বলছে, স্বরাজ পার্টি কবে গঠিত হয়? এটা যদি সঠিক উত্তর কি হবে যারা জানো অবশ্যই কমেন্ট করো। সঠিক উত্তরটা হবে কিন্তু অপশন নাম্বার ক 1923 সালে, ঠিক আছে। দেখো স্বরাজ দল কে গঠন করেন? চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু, কিন্তু মতিলাল নেহেরু হয়, মতিলাল নেহেরু কিন্তু গঠন করেন। চিত্তরঞ্জন দাস ছিলেন কিন্তু প্রেসিডেন্ট এবং মতিলাল নেহেরু কিন্তু এর যে স্বরাজ পার্টির কিন্তু সেক্রেটারি হয়েছিলেন। তো জিজ্ঞেস করতে পারে যে স্বরাজ পার্টির প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন বা সেক্রেটারি কে ছিলেন? তো মতিলাল নেহেরু সেক্রেটারি এবং চিত্তরঞ্জন দাস কিন্তু প্রেসিডেন্ট। এখানে টাইপিং মিস্টেক রয়েছে, তোমরা একটু ম্যানেজ করে নাও। তারপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, চিত্তরঞ্জন দাসকে কিন্তু দেশবন্ধু বলা হয়, তো দেশবন্ধু নামে তিনি কিন্তু পরিচিত। সেগুলো কিন্তু পরীক্ষায় দিতে পারে, ঠিক আছে। জিকের ক্ষেত্রে কিন্তু সেটা বলা যায় না যে কোথা কি দেবে না দেবে। তোমাদের কিন্তু একটুখানি যে টপিকগুলো বেশি করে পরীক্ষায় রয়েছে আসে সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো দিচ্ছি, যাদের ফ্রিকুয়েন্টলি তোমাদের সেগুলো প্র্যাকটিস হয়ে যায়। দেখো 11 নম্বর, দামোদর নদী পরিকল্পনা কত সালে শুরু হয়? অপশন দেখো 1946, 1947, 1948, 1949। তো এখানে যদি বলি আমি দামোদর নদী পরিকল্পনা, এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে কিন্তু অপশন নম্বর গ 1948 সালে। যারা উত্তরটা পেরেছো আশা করছি কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর, জাতীয় শিক্ষানীতি 2020 অনুমোদিত হয় কবে? অপশন দেখো অপশন নম্বর ক 29 আগস্ট 2020, অপশন ক 29 জুন 2020, 29 জুলাই 2020, 29 মার্চ 2020। তো যদি বলে এটা অনুমোদিত কবে হয়, এটা কিন্তু অপশন হবে অপশন নাম্বার গ 29 জুলাই 2020 সালে কিন্তু এটা অনুমোদিত হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখিনি আমরা কি বলছে। দেখো রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকালের মেয়াদ কত? একটা ইন্টারেস্টিং প্রশ্ন। অপশন ক 5 বছর, অপশন খ 6 বছর, অপশন গ 7 বছর, অপশন ঘ কোনোটিই নয়। এই রাজ্যসভার যে মেয়াদের যদি কথা বলে তোমাদের কিন্তু একটু সাবধান হয়ে প্রশ্নটা পড়তে হবে। এখানে কিন্তু এই যে সদস্য কথাটা লেখা রয়েছে, তাই কিন্তু উত্তরটা হবে অপশন নম্বর খ 6 বছর। যদি বলে রাজ্যসভার মেয়াদ কত, দেখো তোমরা সকলে জানো যে লোকসভার ভোট কিন্তু প্রত্যেক 5 বছর অন্তর হয়, অর্থাৎ লোকসভার কিন্তু মেয়াদ 5 বছর, মানে ম্যাক্সিমাম 5 বছর। কিন্তু লোকসভা তো একদিনও ভেঙে যেতে পারে, কয়েক ঘন্টার মধ্যে ভেঙে যেতে পারে। কিন্তু ম্যাক্সিমাম 5 বছর, মানে 5 বছরের বেশি কিন্তু আর লোকসভার থাকবে না। সেটা লোকসভা কিন্তু একটা অস্থায়ী কক্ষ, কিন্তু রাজ্যসভা যদি বলি রাজ্যসভা কিন্তু একটা স্থায়ী কক্ষ। সেখানে সদস্যদের কিন্তু অবসর গ্রহণ করে, কিন্তু রাজ্যসভা কোনো সময় কিন্তু ভেঙে যায় না, ঠিক আছে। রাজ্যসভা লোকসভা সম্পর্কে একটু দেখে নিই আমরা। দেখো ভারতীয় সংসদ, দেখো একটু ছোট করে নিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। দেখো ভারতীয় সংসদ, দেখো সংসদের ভারতীয় পার্লামেন্টে কত নম্বর ধারাতে রয়েছে? 79 নম্বর ধারা আমি দিয়ে দিয়েছি। ভারতীয় সংসদ কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট
একটা কক্ষ হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা। রাজ্যসভা হচ্ছে তোমার ৮০ নম্বর ধারায় রয়েছে এবং এটা হচ্ছে উচ্চ কক্ষ এবং লোকসভা ৮১ নম্বর ধারায়, এটা কিন্তু নিম্ন কক্ষ। দেখো রাজ্যসভায় মোট কিন্তু ২৫০ জন সদস্য থাকেন। তার মধ্যে ২৩৮ জন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসেন। মানে তারাও কিন্তু ইনডাইরেক্ট ভোটের মাধ্যমে আসেন এবং ১২ জন যে রাষ্ট্রপতি, ১২ জন যে সদস্য তারা কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন। ঠিক আছে? যেমন আমরা কি লোকসভার যে যখন ভোট হয় আমরা কিন্তু লোকসভার সদস্যদের অর্থাৎ এমপিদের আমরা কিন্তু লোকসভা সদস্যদের কি ডাইরেক্ট ভোট দিই, আমরা জেতাই। ঠিক আছে? কিন্তু রাজ্যসভার সদস্যদের কিন্তু আমরা ডাইরেক্ট ভোট দিই না। ঠিক আছে? এটা কিন্তু ইনডাইরেক্ট ভোটের মাধ্যমে হয় এবং রাজ্যসভা এটা কিন্তু একটা স্থায়ী কক্ষ। এটা কখনোই ভেঙে ফেলা যায় না বা ভেঙে যায় না। প্রতি ২ বছর অন্তর কিন্তু ১/৩ সদস্য কিন্তু অবসর গ্রহণ করেন। অর্থাৎ ২ বছর যাবে এবং ৩ ভাগের ১ ভাগ সদস্য অবসর গ্রহণ করবেন এবং তাদের বদলে কিন্তু আরো ১ ভাগ চলে আসবেন। তো এভাবেই কিন্তু প্রত্যেক ২ বছর অন্তর ১/৩ চলে যান এবং আসেন। সেভাবে কিন্তু রাজ্যসভার সদস্যরা কিন্তু থাকেন। কিন্তু রাজ্যসভা কখনোই কিন্তু ভেঙে যায় না। ঠিক আছে? তারপর এবার লোকসভা সম্পর্কে একটু দেখে নিই। লোকসভা দেখো, লোকসভার কিন্তু মোট সদস্য ৫৫০ জন, ৫৩০ জন রাজ্য থেকে এবং ২০ জন কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসেন এবং বর্তমানে কত? বর্তমানে কিন্তু এবং হ্যাঁ, রাজ্যসভায় কিন্তু বর্তমানে ২৪৫ জনই কিন্তু রয়েছেন এবং বর্তমানে লোকসভাতেও কিন্তু ৫৪৩ জন রয়েছেন, যার মধ্যে ২ জন আ যে অ্যাংলো ভারতীয়র যে সিট ছিল রাজ্যসভায় এই লোকসভায় সেটা কিন্তু ১০৪ নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং লোকসভার সদস্যদের মেয়াদ কত বছর? ৫ বছর। ঠিক আছে? তাদের মেয়াদ কিন্তু ৫ বছর এবং লোকসভা কিন্তু ম্যাক্সিমাম ৫ বছর কিন্তু থাকে, কিন্তু যখন তখন কিন্তু লোকসভা ভেঙে যেতে পারে। ১ ঘন্টার মধ্যে ভেঙে যেতে পারে, ২ ঘন্টা বা ১ দিন, ২ দিন, ৩ মাস, ৪ মাস, ঠিক আছে? তো এটা কিন্তু মনে রাখবে যে রাজ্যসভা স্থায়ী কক্ষ, লোকসভা কিন্তু অস্থায়ী কক্ষ। তার পরবর্তী প্রশ্ন কি বলছে? একটু বড় করে নেই। হ্যাঁ, ঠিক আছে। দেখো, সালোক সংশ্লেষের আদর্শ স্থল স্থল। অপশন দেখো পাতা, অপশন খ কাণ্ড, মূল কোনটিই নয়। যে বলে সালোক সংশ্লেষ, যেন সালোক সংশ্লেষের মাধ্যমে কিন্তু গাছেরা যে নিজেদের খাবার তৈরি করে ক্লোরোফিলের মাধ্যমে, সূর্যালোর মাধ্যমে। তো বলছে আদর্শ স্থান কি? এটা কিন্তু উত্তর হবে অপশন নাম্বার ক পাতা। পাতার মধ্যে ক্লোরোফিল থাকে এবং তার মাধ্যমে কিন্তু সূর্যালোর মাধ্যমে শক্তি সংগ্রহ করে উদ্ভিদরা কিন্তু নিজেদের খাদ্য তৈরি করে এবং সেই খাদ্য কিন্তু আমরা খাই। ঠিক আছে? দেখো ১৫ নম্বর কি বলছে? ১৯৩৯ সালের কংগ্রেস অধিবেশন কোথায় হয়েছিল? কংগ্রেস অধিবেশনগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু সমস্ত অধিবেশন একে, একে করিয়ে দেবো। যদি বলে ১৯৩৯ সাল তাহলে কিন্তু উত্তর হবে এখানে অপশন থেকে নিই একবার বেলগাঁও, ত্রিপুরি, হরিপুরা, মাদ্রাজ। এখানে ১৯৩৯ সালে যদি বলে তাহলে কিন্তু হবে এটা তোমাদের ত্রিপুরি। ঠিক আছে? ত্রিপুরি। হরিপুরা হয়েছিল ১৯৩৮, বেলগাঁও ১৯২৮। হ্যাঁ, বেলগাঁও ১৯২৮ সালে হয়েছিল, যেখানে কিন্তু গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন একবারই। আর ত্রিপুরীতেও সুভাষচন্দ্র বোস, হরিপুরাতে ১ম সুভাষচন্দ্র বোস মনোনীত হন। নির্বাচিত হন তোমার আ কংগ্রেস সদস্য হিসেবে। তারপরে কিন্তু ত্রিপুরীতেও হন তিনি, কিন্তু ত্রিপুরীতে তিনি কিন্তু পদত্যাগ করে দিয়েছিলেন। ঠিক আছে? দেখে নাও, আমি লিখে রেখেছি। দেখো, এই অধিবেশন অর্থাৎ ত্রিপুরী অধিবেশন ১৯৩৯ সালে সুভাষচন্দ্র বসু পুনরায় কংগ্রেসের সভাপতি হন। অর্থাৎ আগের যে অধিবেশনটা হচ্ছে তাতেও কিন্তু তিনি সভাপতি হয়েছিলেন। তাই তিনি পুনরায় কিন্তু ১৯৩৯ সালে হরিপুরাতে এই ত্রিপুরীতে সভাপতি হন এবং তিনি কিন্তু পট্টবী সীতারামাইয়াকে কিন্তু হারিয়েছিলেন। তিনি কিন্তু গান্ধীজির একজন মানে গান্ধীর সদস্য, মানে গান্ধী এনাকে মনোনীত করেছিলেন যে ইনি সুভাষচন্দ্রের বিপরীতে দাঁড়াবেন। ঠিক আছে? তিনি এনাকে হারিয়ে দিয়েছিলেন এবং সুভাষচন্দ্র বসু কিন্তু তারপর আ কংগ্রেসের সভাপতিত্ব ত্যাগ করে তিনি কিন্তু ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে। ১৯৩৮ সালে হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু ১ম বারের জন্য নির্বাচিত হয়েছিলেন। এটা কিন্তু তোমাদের ১ম এই বলেছিলাম। তারপরে দেখি কি প্রশ্ন কি বলছে? ভারত ভারতের ২য় সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে স্বীকৃতি পেল কে? ২য় সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য। অপশন দেখো, অপশন ক তামিলনাড়ু, অপশন খ মিজোরাম, অপশন গ গোয়া, অপশন ঘ হরিয়ানা। তো ২য় সর্বোচ্চ স্বাক্ষরের পেরে হচ্ছে কে? এটা হচ্ছে অপশন নাম্বার গ গোয়া। ১ম কে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে? আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এরও প্রশ্ন রেখেছি। ঠিক আছে? ১৭ নম্বর প্রশ্ন দেখো, সংবিধান হত্যা দিবস প্রতি বছর কোন দিন পালিত হয়? দেখো, সংবিধান হত্যা দিবস যদি কথা বলি, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ক ২৫শে জুন। ঠিক আছে? আমি কিন্তু বললাম কারেন্ট টাইপের প্রশ্ন কিন্তু কিছু রেখেছি। দেখো, গরিবি হাটাও স্লোগানটি ১ম দিয়েছিলেন কে? অপশন ক ইন্দিরা গান্ধী, অপশন খ মনমোহন সিং, অপশন গ মোরারজি দেসাই, অপশন ঘ অটল বিহারী বাজপেয়ী। তো যদি বলে গরিবি হাটাও, তোমরা এটা শুনেছ হয়তো। গরিবি হাটাও যদি বলে স্লোগান, তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ক ইন্দিরা গান্ধী। ঠিক আছে?
তো গরিবি হাটাও যে স্লোগানটা, এটা কিন্তু পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটা কিন্তু এই প্রস্তাবটা গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে? এবার এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে সেটাও কিন্তু সেখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়। আমি কিন্তু সেটাও কিন্তু কভার করিয়ে দেব। দেখো নেক্সট প্রশ্ন, সেকেন্ড লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হলো? অপশন ক বাঁকুড়া, অপশন খ পশ্চিম বর্ধমান, অপশন খ বীরভূম, অপশন খ পুরুলিয়া। যদি বলে অভ্র উৎপাদনকারী জেলা, তাহলে কিন্তু উত্তর হবে অপশন নম্বর খ পুরুলিয়া। ঠিক আছে? দেখে নাও। দেখো, অভ্র উৎপাদনে ভারত কিন্তু পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে, অর্থাৎ শীর্ষস্থান অধিকার করে, এবং অভ্র উৎপাদনে ঝাড়খণ্ড, বিহার এবং অন্ধ্রপ্রদেশ, রাজস্থান এরা কিন্তু গুরুত্বপূর্ণ। এদের মধ্যে কিন্তু মানে সবচেয়ে টপে যদি বলি তাহলে কিন্তু টপে কিন্তু ঝাড়খণ্ড রয়েছে। ঠিক আছে? এখান থেকে কিন্তু তোমরা এগুলো ভালো করে দেখে নাও। লাস্ট প্রশ্ন, দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের থিম কী ছিল? দেখো, স্বদেশী ইন্ডিয়া, নয়া ভারত, অপশন নাম্বার গ ডিজিটাল ইন্ডিয়া, এবং কোনোটিই নয়। তো এখানে যদি বলি তাহলে কিন্তু উত্তর হবে অপশন নাম্বার খ নয়া ভারত। তো এই ছিল তোমাদের ২০টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, এই কোটার মধ্যে তোমরা কত কিছু জানতে পারলে। আমি কিন্তু এভাবেই তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন সেট প্রতিদিন নিয়ে আসবো। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক অবশ্যই কিন্তু করবে। তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম, ঠিক আছে? টেলিগ্রামে যদি জয়েন হয়ে যাও তাহলে কিন্তু সেখানে আমি সমস্ত পিডিএফ শেয়ার করি। এই পিডিএফটা ক্লাস হওয়ার ১ ঘন্টা পর টেলিগ্রামে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন হয়েছে, সেখানে কিন্তু পিডিএফ পেয়ে যাবে। আর আমি কিন্তু স্পেসিফিক কিছু টপিকে আলাদা, আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। তাতে তোমাদের সুবিধা, যেমন অ্যাওয়ার্ড, তারপরে উৎসব, এই সময় কিন্তু আলাদা, আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, যাতে তোমাদের একটু রিভিশন হয়ে যায়। কুইক রিভিশন ভিডিও সেগুলো করে দেবো। আর তোমাদের কিন্তু এভাবেই ক্লাস প্রত্যেকদিন আসবে। আর অন্যান্য যে এক্সামে যদি প্রিপারেশন নিয়ে থাকো, যেমন কিন্তু 2026 সালে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারপরে তোমাদের অন্যান্য যেমন পুলিশের বিভিন্ন ভ্যাকেন্সি কিন্তু বেরোবে। আমি কিন্তু সেই ক্লাসও ফাউন্ডেশন ব্যাচও কিন্তু নিয়ে আসবো, ইউটিউবে সম্পূর্ণ ফ্রি। তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন সেট নিয়ে।